হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকের রিভিউটা হবে গিগাবাইটের G5 KE ল্যাপটপটা নিয়ে, উইচ ইজ আ 3060 ল্যাপটপ। ইয়েস, RTX 3060 ল্যাপটপ। বাট বিফোর স্টার্টিং দ্য রিভিউ একটু আমার সাথে ঘুরে আসা যাক আমার এই ল্যাপটপের স্ক্রিনে। মেইনলি আমরা যদি টেকল্যান্ডের ওয়েবসাইটে যাই, গিগাবাইট G5 KE প্রাইসটা দেখতে পারি 1,50,000 টাকা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যদি আদার ভেন্ডরদের ওয়েবসাইটে যাই, সেক্ষেত্রে দেখতে পারি এখানেও প্রাইসটা 1,50,000 টাকা। বাট আমরা চিন্তা করলাম যে চাকাটা একটু ঘুরিয়ে দেওয়া যাক, অ্যান্ড জাস্ট ফর অনলি দিস ভিডিও টেকল্যান্ডের ইউটিউব চ্যানেলের এই স্পেশাল রিভিউ ভিডিওটার জন্য এই RTX 3060 12th জেনারেশন Core i5 বলা ল্যাপটপটার প্রাইস হবে 1,39,990 টাকা। ইয়েস, আপনারা চাইলে 10 টাকা খুচরা নিয়ে যেতে পারেন। তো মোটামুটি আজকের ভিডিওতে গিগাবাইট G5 KE ল্যাপটপ নিয়ে একটা ব্রিফ রিভিউ হবে, যে এই দামে যে একটা 3060 ল্যাপটপ আমরা পাচ্ছি বাজারে যে কোনো আলাদা ল্যাপটপ থেকে যে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এই ভিডিও রেফারেন্সে পাচ্ছি, এই ল্যাপটপে কি কোনো খামতি আছে কিনা, বাট ল্যাপটপটা আসলে কেমন পারফরমেন্স করেছে আমাদের টেস্টিংয়ের পুরোটা নিয়ে একটা ব্রিফ ধারণা দিব। সাথে আমি আছি অনুরাগ, আপনাদের এখানে টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাবে আজকের ব্রিফ রিভিউ অফ গিগাবাইট G5 KE। I never thought I'd feel like this. ফার্স্টে আমরা গিগাবাইট G5 KE এর বিল্ড ডিজাইন নিয়ে কথা বলাটা ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাতেই কিন্তু মেজর একটা ইম্প্রুভমেন্ট ওরা আগের যে জেনারেশন রয়েছে তার থেকে নিয়ে আসছে। সেটা কি, গতবারে যে গিগাবাইট G5 MD ল্যাপটপটা ছিল, ওটার রিভিউটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এটা আমি পারলে আই লিঙ্কেও দিয়ে দিব। দ্যাট ওয়াজ আ ভেরি আগলি ডিজাইন, খুবই বক্সি শেপের একটা ল্যাপটপ ছিল, দেখতে মোটেই ভালো ছিল না, আমার পার্সোনালি একদমই পছন্দ হয়নি। বাট এইবার গিগাবাইট কী করলো, দে হ্যাভ বিকাম সিরিয়াস। ওরা এবার খুব স্লিক একটা এজি ডিজাইন করার ট্রাই করলো, অ্যান্ড ওদের সিগনিফিকেন্সটা ফার্দার পুশ করার জন্য ল্যাপটপের সামনের সাইডে এদিকে ওদের একটা গেমিং সিরিজের একটা ইমপ্রিন্টেড ডিজাইন দিয়ে দিল, উইচ সিমস ভেরি নাইস। ল্যাপটপটাকে দূর থেকে দেখলে কিন্তু মিনিমালও লাগে, আবার একই সাথে তার সাথে খুব স্টাইলিশও লাগে। ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিতে ওরা ম্যাটেরিয়াল হিসাবে প্লাস্টিক ইউজ করেছে, পুরোটা প্লাস্টিক বিল্ডের ল্যাপটপ, বাট দ্য প্লাস্টিক ওয়াজ গুড। এই প্লাস্টিকটা কোনোভাবে আপনার চিপ মনে হবে না। অ্যান্ড এই ল্যাপটপটা ওয়েটটা কিন্তু প্রায় 2 কেজি কাছাকাছি ছিল, কনসিডারিং দ্যাট যেটা কিন্তু একটা 3060 ল্যাপটপ, তারপরে কিন্তু 2 কেজি ওয়েট কিন্তু মার্কেটের অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে ল্যাপটপগুলো রয়েছে তার থেকে বেশ অনেকটাই কম, তা বলতেই হবে। এরপরে ল্যাপটপটা একটু আইওপোর্টস নিয়েও কথা বলা দরকার। সেটা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু লেফটে আপনারা দেখতে পাচ্ছেন USB টাইপে 2টা পোর্ট রয়েছে, হেডফোন জ্যাক আর মাইক ইনপুট 2টা আলাদা আলাদা পোর্ট রয়েছে। আবার রাইট সাইডে ইথারনেট পোর্ট রয়েছে, থান্ডারবোল্ট 4 পোর্ট রয়েছে, অ্যান্ড কার্ড রিডার স্লট একটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু গিগাবাইট থামে নাই, ওরা করছে কি, ল্যাপটপের যে সামনের জায়গাটা রয়েছে ওটাকেও বেশ ভালো মতো ওরা ইউটিলাইজ করেছে। আর সামনে আর HDMI পোর্ট দিয়ে দিছে, DP পোর্ট দিয়ে দিছে একটা, অ্যান্ড আরেকটা টাইপ সি পোর্টও দিয়ে দিছে। তো পোর্ট দিয়ে এই ল্যাপটপে অন্তত আপনাদের কোনো অভাব ফিল হবে না। অ্যান্ড ওভারঅল আমি বলবো যে গিগাবাইট যে ল্যাপটপ সেগমেন্টটা খুবই সিরিয়াস হয়ে গেছে, এটা তার বিল্ড ডিজাইনের প্রমাণ খুব ভালো মতো দিয়ে দিছে। কনসিডারিং আগের জেনারেশন থেকে এটা অনেক বেটার করছে। এখানে কিন্তু আমার একটা A+ রেজাল্ট পাবে গিগাবাইট, বলতেই হবে। এবার একটু কিবোর্ড অ্যান্ড সাউন্ড নিয়ে কথা বলা দরকার G5 KE। কিবোর্ডটা মোটামুটি 1.3 mm 4 mm এর কাছাকাছি ফিচারেবল ছিল। কি টাইপিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু ক্লিশে ছিল, একটু ক্লিকি ফিলিং দিয়েছে আমার কাছে। খুব একটা যে কমফোর্টেবল আমি তা বলবো না, বাট ভালো জিনিস ছিল কি, স্পেসি ফুল সাইজের কিবোর্ড ওরা ইমপ্লিমেন্ট করেছে, অ্যান্ড কমফোর্টেবলই ছিল। গেমিং ল্যাপটপ হিসেবে আমি খারাপের কাতারে ভেবো না, অ্যাভারেজ লেগেছে আমার আর কি। অ্যান্ড কি ক্যাপগুলোর নিচে স্ট্যাটিক 8GB 15টা কালার দিয়ে দিচ্ছে, কোনো ইফেক্ট থাকবে না, জাস্ট স্ট্যাটিক একটা ইফেক্ট দিবে আপনাদেরকে, জ্বলে থাকবে অথবা বন্ধ হবে, অথবা হচ্ছে লাইটের ডিম আর বাড়ানো যাবে। ট্র্যাকপ্যাডটা নাইস ছিল। ট্র্যাকপ্যাডের মধ্যে কিন্তু ওরা পিছনের যে গেমিং সিরিজের যে ইমপ্রিন্টটা রয়েছে, যে ডিজাইনটা রয়েছে, সেটা ওরা ট্র্যাকপ্যাডে ইমপ্রিন্ট করে দিয়েছে। অ্যান্ড এই সাবল ডিটেলসগুলো না ল্যাপটপের যে এনহান্সমেন্টটা, মানে ডিজাইনের যে এনহান্সমেন্ট, সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। গিগাবাইট যেই ক্রাফটম্যানশিপটা এবার ধরতে পারছে, এটা ভালো ছিল। তারপর যদি একটু সাউন্ড নিয়ে কথাবার্তা বলি, ল্যাপটপের স্টেরিও সাউন্ড স্পিকার ছিল, অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড ছিল, খুব বেশি কিছু এক্সপেকটেশনের কিছু নেই। বেস ট্রেবল হালকা একটু মাফেলস ছিল, অতটা আধিক্য ছিল না। লাউডনেসটা মোটামুটি ছিল, ভোকালের ক্ল্যারিটি কোথায় যেন আমার একটু মিসিং লেগেছে। এটা ছিল মোটামুটি একটা সাউন্ড নিয়ে কথাবার্তা। এরপরে ওরা গিগাবাইট এই ল্যাপটপটাতে একটা প্রাইভেসি শাটার ছাড়া একটা ওয়েবক্যাম ইমপ্লিমেন্ট করে দিয়েছে, 720p HD ওয়েবক্যাম। ওয়েবক্যাম কোয়ালিটি ওয়াজ অ্যাভারেজ। গেমিং ল্যাপটপের ওয়েবক্যাম এমনি অতটা ভালো হয় না, এটাও ওয়াজ নাথিং ডিফারেন্ট, এটাও মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ছিল। ল্যাপটপের ওয়েবক্যামে যে বারবার
বোলিং কাজ করার অনেক দরকার আছে, অনেক জায়গা আছে, এটা হচ্ছে তার প্রুফ। এবার একটু Gigabyte G5 KE ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা আমার একটু মনে হয়েছে কোথাও যেন হালকা কস্ট কাটিং করা হয়েছে। অবশ্য কনসিডারিং কস্ট যেটা করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে খুবই অ্যাকসেপ্টেবল অ্যান্ড ইটস ফাইন। এটাতে 15.6 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা হাই রিফ্রেশ রেটের প্রায় 144 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা একটা ডিসপ্লে ছিল। এইটার গ্যামার কাভারেজটা আমরা ব্রেকডাউন করে দেখি যে সফটওয়্যার 54% বললো, আমাদের টেস্টিং এটা 61%-এর কাছাকাছি এসআরজিবি কাভারেজ অ্যান্ড 44%-এর মধ্যে DCI-P3 কাভারেজ ছিল। দ্য গুড থিং অ্যাবাউট দ্য ডিসপ্লে ওয়াজ যে ডিসপ্লেটা বেশ শার্প ছিল। এটার পিক ব্রাইটনেসটা 250 নিটস দাবি করলো, 240 নিটসের কাছাকাছি আমরা পেয়েছি মিডল পয়েন্টে, which was sufficient enough in the ইনডোর। আউটডোর একটু স্ট্রাগল হবে, বাট ইনডোর আপনাদের কোনো সমস্যা হবে না। এই ডিসপ্লেটা যেমনটা বলছিলাম খুবই শার্প একটা ডিসপ্লে, কোনো রকমের কোনো শিফটিং ইস্যু, গ্লেয়ারিং ইস্যু অথবা নেগেটিভিটি বা কালারের যে ডেভিয়েশন কিচ্ছু আমি পাইনি। ভেরি মাচ গুড টু গো একটা ডিসপ্লে। রেসপন্স টাইমটাও বেশ ভালো ডিসেন্ট ছিল, মোটামুটি 6 মিলি সেকেন্ডের কাছাকাছি ছিল, উইচ ওয়াজ গুড। অ্যান্ড এই ডিসপ্লেটা আমি বলবো এমএসএ কাটানোর যে রিভিউ আমরা করেছিলাম সেটা থেকে আমার কিছু দিক দিয়ে একটু বেটার মনে হয়েছে, সেটা আমার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে। আর এছাড়া এই ডিসপ্লে নিয়ে বাকি কিছু বলার দরকার নেই। আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করেন অথবা হচ্ছে যদি কোনো ক্রিয়েশনেরও কাজ করেন, কালার স্পেসটা কাভারেজ কম হয় একটু, হয়তো বা আপনাদের যারা নিট পিকিং গ্রাফিক্স ডিজাইনার রয়েছে তাদের একটু সমস্যা হবে, বাট এছাড়া যারা গেমিং করবেন তাদের এই ডিসপ্লে নিয়ে মোটেও কোনো সমস্যা হবে না। এবার একটু এই ল্যাপটপটার যেটা আন্ডার দ্য হুড বা এই ল্যাপটপটাকে যেটা সব থেকে সিগনিফিকেন্ট পয়েন্ট বা ওয়ার্থি করছে বা যেটা একটা বেস্ট ডিল মনে হয়েছে সেটা হচ্ছে এটার স্পেক। এটার স্পেক নিয়ে একটু আমি আগে ডিসক্রিপশনটা বলে দিই। এটা আন্ডার দ্য হুডে এটাকে পাওয়ার আপ করছে ইন্টেলের ইনহাউস কোর i5 12408 সিপিইউ, যেটা একটা 12 কোরের সিপিইউ, যার মধ্যে 4টা পারফরমেন্স কোর আর 8টা এফিসিয়েন্ট কোর। 4.5 GHz হচ্ছে এটার ম্যাক্সিমাম ক্লক স্পিড। এটার সাথে আছে 8GB র্যাম, 3200 MHz DDR4। এটা একটা খামতি মনে হয়েছে, যদিও এক্সট্রা স্লট রয়েছে 16GB করা যাবে বা ইচ্ছা মতো র্যাম এক্সপ্যান্ড করা যাবে। অ্যান্ড সাথে রয়েছে 512GB NVMe SSD, যেটা Zen 3 SSD। অ্যান্ড লাস্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে NVIDIA RTX 3060, যেটা হচ্ছে এই ল্যাপটপটার হার্ড। অ্যান্ড এই ল্যাপটপটাকে সবার থেকে আলাদা করেছে। 6GB GDDR6 হচ্ছে এটার এডিশন। হাতে কোনো স্পেক যদি একটা পাশে রাখি, বাজেটে এই যদি আমরা 1,39,000 টাকা প্রাইসটা বিবেচনা করি, আশেপাশে কিন্তু এটার কোনো ল্যাপটপ নেই, তা বলতে হবে। এমএসআই কাটানো আমরা কয়েকদিন আগে রিভিউ করেছিলাম, সেটা 1,35,36,000 টাকার আশপাশে ছিল। অ্যান্ড ওটাতে ছিল ভ্যারিয়েন্ট এরকম যে কোর i7 অ্যান্ড 3050। এইটা আমার কাছে একটু মাচ মোর ভায়াবল অপশন মনে হয়েছে, বিকজ 3050 আর 3060-র মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা মাসেল পাওয়ারের গ্যাপ রয়েছে। অ্যান্ড কোর i5 12500H নিয়ে কী বলবো, এটা একটা ভেটারান সিপিইউ, যে কোনো ধরনের আপনার ফ্ল্যাগশিপ সিপিইউকে গেমিংয়ে টক্কর দেওয়ার সমানভাবে ক্যাপাবিলিটি রাখে। মাল্টিকোর, পারফরমেন্স, সিঙ্গেল কোর এগুলো আমি আসতেছি এখনই, খুবই ভালো ছিল। তো গিগবেঞ্চে যদি আমরা একটু এটা বেঞ্চমার্কটা করি হাতে কলমে, সিঙ্গেল করে প্রায় 2208-এর মতো স্কোর অ্যান্ড মাল্টি করে 7360-এর মতো স্কোর পুশ করেছিল। এটা জিপিউটা 3060টা প্রায় ওপেনসিয়ালের 94,000 স্কোর পুশ করেছিল, উইচ ওয়াজ ভেরি মাচ করে। এরপর আমরা একটু ভিডিওতে বেঞ্চমার্ক করি। ভিডিওতে বেঞ্চমার্ক করার সময় সিপিইউটা ওভারঅল 8615 স্কোর পুশ করেছিল, অ্যান্ড রে ট্রেসিং করে জিপিইউটা প্রায় 1111 অর্থাৎ 1111 স্কোর পুশ করেছিল, উইচ ওয়াজ ভেরি নাইস। এরপর আমরা 3D মার্কেট টাইম স্পেয়ার ল্যাপটপটিকে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। উল্লেখ্য যে টাইম স্পেয়ার বেঞ্চমার্কিংয়ের সময় ডিসেন্ট FPS মেনটেন করে ল্যাপটপটি বেঞ্চমার্ক শেষ করে, অ্যান্ড অ্যাভারেজে 8296 স্কোর পুশ করে, যা কিন্তু বেশ ভালোই বলা যায়। এর মধ্যে গ্রাফিক্সের স্কোর পুশ থেকে প্রায় 8500-র কাছাকাছি, অ্যান্ড আমাদের 12 জেনারেশন কোর i5 সিপিইউটা 7395-এর মতো স্কোর পুশ করতে সক্ষম হয়, উইচ ওয়াজ ভেরি গুড রেজাল্ট ফর 3D মার্কস পাই। অ্যান্ড এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে ল্যাপটপটা কিন্তু ফার্দার ইমপ্রুভমেন্ট আর পুশ করতে সক্ষম, তা কিন্তু এই বেঞ্চমার্ক থেকে ভালোই বোঝা যায়। এগুলো হাতে কলমে বেঞ্চমার্ক ছাড়াও কিন্তু আমরা এই ল্যাপটপটা দিয়ে যেমনটা হয় ভিডিও এডিট করেছি, থাম্বনেল ডিজাইন করেছি, রেন্ডারিং করেছি ধুমায়, কোনো ক্ষেত্রে কিন্তু আমরা আটকে যাইনি। তো এই স্পেকটা যদি আমরা বিবেচনা করি তাহলে এটা একটা একদম 10 on 10 স্পেক, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার একটু গেমিং ল্যাপটপের গেমিং টেস্ট নিয়ে কথাবার্তা বলা যায়। তো এই ধরনের 8GB সিস্টেমওয়ালা ল্যাপটপে আমি সবসময় রিভিউয়ার হিসাবে কী করি, ডুয়াল চ্যানেল 16GB করে নিই। বাট এটার সাথে আমি যখন এটাতে 8GB দিয়ে আসে, আমি যখন নিজে একটা এক্সট্রা 8GB পুশ করতে গেলাম, তখন দেখলাম যে কোনো কারণে হয়তো বা ব্র্যান্ড আলাদা হওয়ার কারণে টাইমিংটা মিলছিল না, এর জন্য ডিসপ্লেটা আসছিল না। তো আমি এটাতে সিঙ্গেল চ্যানেল 8GB দিয়েই বেঞ্চমার্কগুলো করি। উল্লেখ্য যে এটা কিন্তু 3066GB এডিশন, যেহেতু 6GB VRAM হওয়ার কারণে র্যামের কমতিটা খুব একটা এটার গেমিং বেঞ্চমার্কে ইফেক্ট করেনি। তারপরও অবশ্যই হাইলি রেকমেন্ডেড থাকবেন যাতে আপনারা 8GB র্যাম এক্সট্রা লাগিয়ে নেন।
প্রথমে আমরা এই ল্যাপটপটাতে একদম লেটেস্ট হগওয়ার্টস লিগাসি গেমটা খেলে ফেলি। হগওয়ার্টস লিগাসি আমরা RT অফ রেখে হাই সেটিংসে যখন খেলি তখন প্রায় 77 FPS এর মতো পাচ্ছিলাম অ্যাভারেজে, অ্যান্ড স্টেপ ডাউন করে যদি মিডিয়াম সেটিংসে খেলি তখন প্রায় 84 FPS এর মতো পাচ্ছিলাম। রেড ট্রেসিংটা আমরা অফ রাখি কারণ আমাদের 8GB র্যাম কম ছিল, এটা চিন্তা করি। এরপরে আমরা অ্যাটমিক হার্ট, যেটা আরও সদ্য রিলিজ হওয়া একটা গেম আর খুবই পপুলার একটা গেম, এটাও আমরা খেলতে বসেছি। অ্যাটমিক হার্ট আমরা রেড ট্রেসিং অন রেখে তার কোয়ালিটিতে সেট করে DLSSটা মোটামুটি ব্যালেন্স মোডে রেখে হাই সেটিংসে যখন পুশ করে খেলি তখন প্রায় 72 FPS এর মতো আমরা অ্যাভারেজে পাচ্ছিলাম। অ্যান্ড তারপরে যখন আমরা মিডিয়ামে স্টেপ ডাউন করি রেড ট্রেসিং অন রেখে অফকোর্স, তখন প্রায় 103 FPS এর মতো পাচ্ছিলাম। উল্লেখ্য যে এই ল্যাপটপে আমরা 8GB VRAM কম থাকার কারণে 8GB ফিজিক্যাল র্যাম কম থাকার কারণে একটু আমরা ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছিলাম, যেটা একটু ড্রাস্টিক ছিল, বাট 16GB করে নিলে সেটা কিন্তু কোনো ইস্যু হবে না। তারপরে আমরা প্লেস্টেশন রিমাস্টার্ড গড অফ ওয়ার গেমটা খেলেছি, যেটা একটা 2018 সালের গেম। গড অফ ওয়ার আমরা হাই প্রিসেটে সেট করে DLSSটা অফ রেখে প্রায় 77 FPS এর মতো আউটপুট পাচ্ছিলাম 3060 থেকে। তা যখন আমরা একটু স্টেপ ডাউন করে অরিজিনাল প্রিসেটে সুইচ করে প্রায় 93 FPS এর মতো পাচ্ছিলাম। তো গেমিং সেগমেন্টে কিন্তু এই ল্যাপটপটায় এটা একদম যে স্ট্যান্ডিংটা, এই পিছনে যে গেমিং টিম প্রিন্ট করা আছে সেটা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পেরেছে, তা বলতেই হবে। আচ্ছা, এবার তাহলে ল্যাপটপটা থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা কিন্তু খুবই দরকার। থার্মাল ম্যানেজমেন্ট আমরা যেরকমটা করি প্রাইম 95 দেখে এটাকে একদম পিক টর্চার টেস্ট করে দেখি। এইখানে আমার মনে হচ্ছে ল্যাপটপটার একটু উইকনেসটা হালকা ধরা পড়ে গিয়েছে। যদিও তারা এবার গতবারের তুলনায় আমি বলবো ভালো মতোই আরও যে কুলিং সফিস্টিকেসিটা সেটা পুশ করেছে, বাট আমার মনে হচ্ছে সেটা কোথায় একটু কম ইনাফ ছিল। স্পেশালি 12500H কিন্তু বেশ পাওয়ার হ্যান্ডের একটা প্রসেসর, অ্যান্ড এটাকে ঠান্ডা রাখা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমরা যখন এই ল্যাপটপটা দিয়ে এটার থার্মাল থ্রটলিং টেস্টটা করি তখন দেখি যে পিক প্রায় 103 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল, অ্যান্ড তারপর তার একটু কমে অ্যাভারেজে মোটামুটি 96 থেকে 97 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সেটেল ডাউন করছিল। 96 থেকে 97 ডিগ্রি সেলসিয়াস ইজ নট সো গুড ফর আ ল্যাপটপ, বাট ইটস ওকে। এখানে গিগাবাইটের অফকোর্স আরও সফিস্টিকেশন পুশ করাটা দরকার ছিল, বাট ওরা করছে কি অন্যদিকে স্পেকটেক বাড়াতে চেয়ে এখানে কোথাও একটু কমে গিয়েছে। তো যারা ল্যাপটপটি ইউজ করবেন রেকমেন্ডেড থাকবেন ভালো মতো কুলার দিয়ে অপটিমাম যে সিচুয়েশনে সেখানে ইউজ করার, বেশি হিটেড সিচুয়েশনে ইউজ না করার। বাট ভালো একটা ব্যাপার ছিল যে এই ল্যাপটপটা কিন্তু পুরাটা থার্মাল থ্রটলিং টেস্টের সময় থার্মাল থ্রটল সেরকম একটা করেনি, বরঞ্চ 12500 যে প্রসেসরটা সবসময় প্রায় 60 ওয়াট প্লাস পুশ করেছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। এই ল্যাপটপটার এবার সফটওয়্যার পেরিফেরালস নিয়ে কথা বলা দরকার। এটাতে আপনারা জেনুইন উইন্ডোজ 11 হোম এডিশনটা প্রি ইনস্টল একদম পেয়ে যাবেন, দ্যাটস ফাইন। বাট যেখানে আমার কমপ্লেন সেটা হচ্ছে এদের কন্ট্রোল সেন্টারটা নিয়ে। এই কন্ট্রোল সেন্টারের মতো বাজে অ্যাপ আমি আর কোথাও দেখি নেই। ইটস ওয়ার্স। এটা আমার যদি ল্যাপটপের টপটা লিস্ট করি সফটওয়্যার পেরিফেরালসের দিক দিয়ে এটা লাস্টে থাকবে। প্রায় প্রতি গিগাবাইটের ল্যাপটপের ভিডিও রিভিউ করার সময় আমি বলি যে এই জায়গাটা ঠিক করা দরকার, বাট কে শুনবে না শুনবে, বাট তাও টু হোম ইট মে কনসার্ন বলে রাখলাম। এই কন্ট্রোল সেন্টার দিয়ে আপনারা খুবই লিমিটেড কাজ করতে পারবেন, অ্যাপের ইন্টারফেসও খুব ভালো না, মনে হয় এরা ডেভেলপারদের প্রতি খুব একটা টাকা খরচ করতে আগ্রহী না, বাট এই জায়গায় অনেক উন্নতির দরকার আছে, অন্যান্য ল্যাপটপ কিন্তু অনেক বেশি আগায় আছে। অ্যান্ড তারপর একটা ব্যাটারি সিস্টেম নিয়ে একটু কথা বলা দরকার। এটাতে আপনারা 56 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি পেয়ে যাবেন, 3 সেলের ব্যাটারি। এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপে খুব বেশি হলে 2 ঘন্টার মতো টেনে ব্যাকআপ পাবেন নর্মাল মডারেট ইউজেজে। যদি আপনারা সেফ মুভি ওয়াচিং বা কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রে হয়তো বা 4 ঘন্টার মতো পাবেন। আর এটাকে আপনার সাথে একটা 180 ওয়াটের একটা চার্জার বক্সে দিয়ে দেওয়া হয়েছে, যেটা এই ল্যাপটপকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুরোটা চুজ আপ করে ফেলে। তাহলে ভিডিওর শেষের দিকে এসে Gigabyte G5 KE নিয়ে কী বলা যায়। তো দেখেন ব্যাপারটা এমন হচ্ছে যে একটা ল্যাপটপ যদি আমি রিভিউয়ার পার্সপেক্টিভ থেকে দেখি, আমি কিন্তু এটা অনেক ভালোর মধ্যে 14টা দোষ খুঁজে এনে বের করে দিতে পারবো। তো অনেকটাই হয় কি এই জিনিসটা না প্রাইসের উপর কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। অ্যান্ড Gigabyte G5 KE আবারও বলে রাখি, আপনাদের তো দেখাইছি ভিডিওর প্রথমেও যে অন্যান্য ভেন্ডর বা আমাদের নিজেদের ইভেন ওয়েবসাইটেও কিন্তু 1,50,000 টাকা দাম দেওয়া রয়েছে, বাট অনলি ফর দিস ভিডিওস রেফারেন্স এটার দামটা হবে 1,39,900 টাকা, উইচ ইজ আ ভেরি মাচ ক্যাচি প্রাইস। অ্যান্ড হয়েছে কি ব্যাপারটা, এই দামে যখন একটা ল্যাপটপ Core i5 12500H মতো একটা ভেটেরান প্রসেসর অ্যান্ড RTX 3060 মতো একটা মাসেল পাওয়ারওয়ালা GPU অফার করছে, তাহলে না আমি আসলে ওই ল্যাপটপটার খুব একটা দোষ দেখবো না। অন্যান্য দিকে কী দোষ আছে যে ওয়েবক্যাম খারাপ না সাউন্ড একটু খারাপ আসতেছে, নো, আই ডোন্ট নিড দেম অ্যাট অল। আমি দেখবো আমার স্পেকটা কতটুকু জাস্টিফাই করতে পারতেছে, আমি দেখবো ডিসপ্লেটা ভালো আছে কিনা। এই দুইটা জিনিস আমার এই ল্যাপটপ একদম খাপ মিলে গেছে। স্পেশালি আমি বলবো এটার যে স্পেসিফিকেশন, ইটস ভেরি গুড, অ্যান্ড এই প্রাইসের মধ্যে এটা একটা আনবিটেবল প্রাইস
2 ইয়ারের এক্সটেন্ডেড ওয়ারেন্টি সহ আসতেছে। তো আমি বলবো ইউ ক্যান গো ফর দিস ল্যাপটপ। হ্যাঁ, একটু বলতে হবে দুর্বলতার কথা, থার্মাল ম্যানেজমেন্টে হালকা একটু ল্যাপটপটা দুর্বলতা দেখাইছে। বাট আমি যদি এটার কাছাকাছি যে ল্যাপটপ আমরা রিভিউ করেছিলাম, যেটার লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দিবনি, MSI কাটানা, ওটা কিন্তু 12 জেনারেশন i7 অ্যান্ড 3050 ছিল, অ্যান্ড এটা হচ্ছে 12 জেনারেশন Core i5 অ্যান্ড 3060। ওটার দামটা হয়তো এটা থেকে 3 থেকে 2,000 টাকা কম, বাট আমার মনে হয়েছে 2 থেকে 3,000 টাকা বাড়িয়ে এটা যদি নেওয়া হয়, ইটস মোর ভায়াবল অপশন। অবশ্যই একটা এক্সট্রা র্যাম অ্যাড করে নেবেন, তাহলে এটা আপনার লংগেভিটি অনেক বাড়িয়ে দিবে। এইটার যেটা সবথেকে ভালো ব্যাপার ছিল, এটার RTX GPU প্রসেসর কোনো মোমেন্টে কোনোভাবে ফেল করে না, কোথাও ফ্রিজও করে না, কিচ্ছু করে না, ভালো মতো আমাকে যে সাপোর্ট দিয়েই গেছে। অ্যান্ড ভারী যত গেম রয়েছে বা আমার কন্টেন্টের লোড রয়েছে, যেমনটা আমরা ভিডিওতে দেখালাম, সবই কিন্তু একদম প্লিজড করে দিয়েছে। সো ইটস আ ভেরি গুড টু গো ল্যাপটপ, স্পেশালি অ্যাট দিস প্রাইস পয়েন্ট। এটার দাম যদি হয়তো বা 1,55,000 টাকা, তাহলে হয়তো বা আমি অন্যান্য অপশনে যেতাম, বিকজ গিগাবাইট ইজ নট রিয়েলি মানে একদম যে খুব প্রসিদ্ধ ল্যাপটপ মেকার হিসেবে তা কিন্তু না। দেয়ার আর আদার ব্র্যান্ডস, লিজিয়ন আছে, ROG আছে, আসুস রয়েছে, তারপর অন্যান্য ব্র্যান্ড রয়েছে। গিগাবাইট মেবি ফার্স্ট চয়েস হতো না, বাট এই প্রাইস পয়েন্টে দিস ইজ দ্য কিং আমি বলবো। সো আজকের ভিডিও এখানেই ছিল। এরকম আরও নাইসনেস অফার পেতে বা নাইসনেস অফার জানতে, রিভিউ ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে তো অফকোর্স লাইক দিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি অনুরাগ, ততদিনের জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।